দেওয়ার কথাটা তাদের চোখে খুবই বেমানান লাগলো। একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাই করে বলল, আদা যা খাবা। শান্ত স্বরে মিশন উত্তর দিল, দিলে খুশি হব। মালেহা যা তো আদা চা লইয়ায়। মিশনের দিকে ঘুরে রূপজান জিজ্ঞাসা করলো, শুধু আদা চাই খাবা? ও হ্যাঁ, চায়ে একটু লেবুর রসও দিন। আর হ্যাঁ, সুগার দিয়েন না। রূপজান হেসে দিয়ে তার পাশের লোকটাকে বলল, দেখলেন ভাইজান, এখনকার যুগের মাইয়া ডায়েট না কি জানি করে চিকন থাকবার লাইগা। লোকটা মিশনের দিকে তাকিয়ে আতেল আতেল হাসি দিচ্ছে। একজন চা আনতে গেল আর বাকি দুজন মিশনের সামনে বসলো। মিশন আরাম করে বসে চারিদিকটায় মাথা ঘোরাচ্ছে। দুজনই মিশনের দিকে তাকিয়ে ওর হাব ভাব বোঝার চেষ্টা করছে। মিশনকে বেশ ঠান্ডা মেজাজে দেখা যাচ্ছে, চোখে মুখে কোথাও এক ফোঁটা উত্তেজনা ভয় দেখাচ্ছে না। একটাবার জিজ্ঞেসও করলো না ও কোথায় আছে, ওকে এখানে কিভাবে কেন আনা হয়েছে। সেসব বিষয়ে মিশনের ভেতর থেকে কিঞ্চিত আগ্রহ প্রকাশ পাচ্ছে না। মিশনকে চা এনে দেওয়ার পর পা নাচাতে নাচাতে চা খাচ্ছে। মিশনের এমন ঠান্ডা মেজাজে কোনোভাবেই তাদের ভেতর শান্ত রাখতে পারছে না। প্রতি সেকেন্ডে তারা বিব্রতকর অবস্থায় প্রশ্নবিদ্ধ হচ্ছে। আজ অবধি যতগুলো মেয়ে ধরে এনেছে তারা প্রত্যেকে কান্নাকাটি ছোটাছুটি করেছে। এই প্রথম দেখলো কোনো মেয়েকে এভাবে শান্ত হয়ে বসে থাকতে। রূপজান মিশনকে প্রশ্ন করলো, তা তোমার নাম কি গো? মিশাইল। এইটা আবার কোনো নাম হইল নাকি? এইরকম কারো নাম হয় না। কারো হয় না বলে আমারও হওয়া যাবে না সেরকম কোনো নিয়ম আইন আছে? সে যায় গে, নামটা মানলাম। তুমি এত রাইতে একা একা হাইটটা কই যাইতাছিলা? বাড়ি থেকে রাগ কইরা বাইরাইছিলা? না, ঘুরতে বেরিয়েছিলাম। এত রাইতে কেউ ঘুরতে বাইর হয় নাকি? কেউ হয় না, আমি হই। পাগল নাকি এরা? আমি তো নেশা করে মাতাল হয়েছিলাম, হুঁশ জ্ঞান কিছুই ছিল না। দেখে কি কিছুই বোঝেনি নাকি আমি স্বাভাবিক ছিলাম না? মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে গত রাতে কি হয়েছিল সেটা আবারও মনে করার চেষ্টা করলো। মিশন যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন ওরা এক প্রকার তাড়াহুড়োর মধ্যেই ওকে কিডন্যাপ করে। মিশন মাতাল না সুস্থ সেটা দেখার সময় ছিল না। চা খাওয়া শেষ হওয়ার পর মিশন ক্যাবটা সাইডে রাখলো। চাটা বেশ ভালো ছিল, আমি এখানে প্রায়ই আসবো এই চা খেতে। মাথা অনেক হালকা লাগছে। আরেক কাপ খাবা? না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। খাবার যতই মজা হোক, একবার খেলেই ভালো লাগে, বারবার না। তারপর বলো তো, আমি এখানে কি করে এলাম? আমি ঠিক মনে করতে পারছি না জায়গাটা কোথায়, সেটাও জানি না। তবে চারপাশের পরিবেশ দেখে আন্দাজ করতে পারছি তোমাদের চেহারা আর বেশভূষা দেখে মনে হচ্ছে প্রস্টিটিউট। বাংলায় কও, ইংরাজি বুঝি না। পেটের দায়ে শরীর বেচাবেচি চলে। রূপজান মুখে পান থাকা সত্ত্বেও আরেকটা পান মুখে দিতে দিতে বলল, ভালো বুঝছো, মাথায় বুদ্ধি আছে। দুই একের মধ্যে আমাগো মতো তোমার জীবনটা হইয়া যাইব। দুপুর বেলা খদ্দের আইতাছে দেশের বাইর থিকা। ও আচ্ছা, তা কোথা থেকে? মেলা দেশ থিকা আইব। যে দামে বেশি দিব তারাই নিতে পারবো। তোমার দামাদামি হইব, চড়া দামে বেচার উদ্দেশ্য আমাগো। একটু পরে সাজানোর মানুষ আইব, ভালো মতো সাজ্জা গুজ্জা তৈরি হও। তোমার চেহারা সুরত ভালো, ভালো জায়গায় যাইবার পারবা। আমাগো চেহারা ভালো না, তাই এই শহরে ছোট্ট একটা পতিতা পল্লীতে পইরা আসি। আমাকে কি আপনারাই ধরে এনেছিলেন? হ। মিশন কোনো রেসপন্স না দিয়ে বিছানায় পা তুলে বসে। পা থেকে জুতা খুলে জুতার ভিতর থেকে কিছু জিনিস বের করলো, স্প্রিং, ছোট বড় স্ক্রু, আরো নানা রকম ছোটখাটো জিনিস। পায়ের গোড়ালির কাছে প্যান্টের ভাঁজ খুলে আরো কিছু জিনিস বের করলো। সবকিছু এবার একটু একটু করে সেট করে কিছু একটা রূপ দিতে যাচ্ছে। মিশনের কারসাজি তিনজন মানুষ অধীর আগ্রহ নিয়ে দেখছে। মিনিটের মধ্যে বস্তুগুলো এক করে পিস্তলের রূপ দিল। সবার চোখ উল্টে যাওয়ার দশা, কি থেকে কি বানালো। এরপর মাথার চুলগুলো থেকে মোটা গার্ডার খুলে ফেলার পর ঝরঝর করে বেশ কয়েকটা বুলেট বের হলো। এই বুলেটগুলোর ভেতরে যে গান পাউডারগুলো আছে সেগুলো আমার থেকে তেজস্ক্রিয় কেন জানেন? আমার মাথা অল টাইম থাকে হট, আর তার উপর যদি এরকম মাথার মধ্যে বন্দি
থাকে জিনিসগুলো, তাহলে ঘটনা কোথায় দাঁড়াতে পারে? মানে এই মেয়ে এই সব খেলনা দিয়ে আমাকে ডর দেখাইবার চাইতাছস? জানোস কারা আমি? এই এলাকার সর্দারনি আমি। আর আমি কি, সেটা আমি কাজের মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। বুলেটগুলো লোড করে ওদের দিকে তাক করে বলল, খুব বেশি ভালো হতো যদি একটা বুলেট একাধিকবার ব্যবহার করতে পারতাম। কতই না ভালো হতো, তাই না? টাকা পয়সার খুব অভাব রে। সে যাই হোক, ঘটনা সেটা না। এখন কথা হলো, আমার গান থেকে যতগুলো বুলেট তোদের পেটে যাবে ততগুলোর ক্ষতিপূরণ দিতে হবে আমাকে। রাজি? তিনজনেই হাত উঁচু করে মিশনের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখ দিয়ে কোনো শব্দ বেরোনোর শক্তি নেই। এই পাঞ্জাবি, এদিকে আয়। লোকটা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে মিশনের সামনে দাঁড়ালো। জি জি ম্যাডাম। এদিকে আয়। তোর প্যান্টের বেল্ট খুলে এই দুটোকে পিটাবি। যতক্ষণ না আমি থামতে বলবো তুই তোর কাজ চালিয়ে যাবি। যদি থেমে যাস, প্রতি সেকেন্ডে তোর পেটে একটা করে গুলি তোর পেটে যাবে। চল, কাজে লেগে পড়। লোকটা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে প্যান্টের বেল্ট খুলে মহিলা দুটোকে পেটানো শুরু করলো। মহিলা দুটো এক একটা বেল্টের বাড়ি খেয়ে লাফাচ্ছে আর চিৎকার করছে, ও মা, ও বাবা গো, বাঁচাও বলে। ওদের চিৎকার শুনে আশেপাশ থেকে অনেকে ছুটে এসেছে। মিশান পিস্তল নাচাচ্ছে আর সামনে সর্দারনি রূপজান আর তার অ্যাসিস্ট্যান্ট মালিকা মার খেয়ে সাপের মতো আকুপাকু। বেচারা লোকটা না চাইতেও মারধর করছে প্রাণের ভয়ে। যাদের কিডন্যাপ করে ধরে এনে জোর করে পেশে আনতে বাধ্য করেছে তারা যেন এই দিনটিরই অপেক্ষায় ছিল। পতিতাপল্লীতে সাধারণত সর্দারনি বা অনেক অত্যাচার করে কর্মীদের উপর। একদিন টাকা কম জমা পড়লে তার উপর নির্যাতনও করা হয়, শারীরিক প্রহার করা হয়। মার খেয়ে যখন আধমরা হয়ে পড়ে যায়, মিশন তখন উঠে দাঁড়ায়। ওই লোকটাকে বলে এবার নিজের গায়ে নিজে আঘাত করতে। বাধ্য এরপর নিজের গায়ে আঘাত করতে লাগলো, চিৎকার করতে লাগলো। সবাইকে উপযুক্ত শাস্তি দিয়ে মিশন বেরিয়ে গেল ঘর থেকে আর সকল কর্মীদের উদ্দেশ্যে বলল, যাদেরকে এখানে জোর করে ধরে আনা হয়েছে, যারা এখানে থাকতে ইচ্ছুক না, নতুনভাবে বাঁচতে ইচ্ছে যাদের, তারা চাইলে বেরিয়ে চলে যেতে পারে এখান থেকে। কেউ কিচ্ছু বলবে না, শুধু আমাকে ফলো করলেই হবে। শর্ত একটাই, শরীর মুখ ঢেকে বের হও, যেন সাধারণ মানুষ তোমাদের দেখে নিচু নজরে না তাকায়। এটা বলেই মিশন হাঁটতে লাগলো। মিশনের পিছু পিছু সবাই না বেরিয়ে গেলেও বেশ কয়েকজন বেরিয়ে গেল। যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, জীবনের কাছে হেরে গেছে যারা, তারাই রয়ে গেল এখানে। যারা নতুনভাবে বাঁচার তীক্ষ্ণ আশা নিয়ে বেঁচেছিল তারাই মিশনের পিছু নিল। বাড়ির কলিং বেল বাজতে মিশনের মামি গেট খুলে দিয়ে দেখলো মুখ শুকনো করে গেটের সামনে দাঁড়িয়ে আছে মিশন। মিশনকে দেখে মিশনের গালে হাত জড়িয়ে বলল, তোর মুখ শুকনো লাগছে কেন? রাতে কোথায় ছিলি জানিস? তোকে কত খোঁজাখুঁজি করেছি, মোবাইলটাও বাড়িতে রেখে চলে গিয়েছিলি। রাতে হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে ছিটকে যাই। ঘুম থেকে জাগনা পাওয়ার পর থেকে তোকে খুব দেখতে ইচ্ছা করছিল। বিছানা ছেড়ে উঠে গিয়ে দেখি তুই ঘরে তো নেই, পুরো বাড়িতেও নেই। কোথায় গিয়েছিলি মা? হাঁটতে বেরিয়েছিলাম। কোথায় গিয়েছিলি? ফিরতে এত দেরি হলো যে? এত রাতে কেউ বের হয় এভাবে? আমার মাথা শেষ হয়ে গেছে তোর চিন্তায়। কিডন্যাপ হয়েছে। এবার আমাকে একটু খেতে দাও কিছু, খিদে পাচ্ছে অনেক। মামি মিশনকে ভেতরে নিয়ে যেতেই দীপ অফিসে যাওয়ার জন্য বের হবে। তখন মিশনকে দেখে ওর মাকে বলে, দেখেছো মা, বললাম না মিশন হাঁটতে বেরিয়েছে, সময় মতো ফিরে আসবে। খামাখা তুমি আজে বাজে চিন্তা করছিলে, তুমি আমার কথা শুনলেই না, বাড়ির সবার মাথা খেয়ে দিচ্ছিল। জানিস মিশন, মা তোর চিন্তায় এতটা উদ্বেগ হয়ে গেছিল যে প্রেশার হাই হয়ে অবস্থা খারাপ। রাতে মাথায় পানি ঢালতে ঢালতে তার হুঁশ ফেরে। মিশন মামির দিকে তাকে বিকৃতভাবে বলল, কি অবস্থা? মিমি এমন কেন করো? আমি বড় হয়ে গেছি, কেন চিন্তা করো আমায় নিয়ে? আর আমাকে ডক্টর বলেছে যখনই ঘরের ভেতর দম বন্ধ হয়ে আসবে সোজা খালি পায়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে। যতক্ষণ না ভেতরে শান্তি অনুভব হচ্ছে ততক্ষণ অবধি আমাকে এলোপাথারি আনমনা গন্তব্যহীন হাঁটতে বলেছে। এত রাতে তোমায় ঘুম থেকে ডেকে তুলে বলবো আমি বেরোচ্ছি? আর দীপ তো জানেই আমাকে ডক্টর এই সাজেশন দিয়েছে। এখন বলো আমি কি ভুল করেছি?
দেখো, এত হাঁটাহাঁটি করে মনটা হালকা লাগছিল। তোমার কথা শুনে আবার মনটা বিষণ্ণ হয়ে গেল। আমার শরীর ক্লান্ত লাগছে, আমি আর হাঁটতে পারবো না, কিন্তু আমার মন ভালো করার জন্য বেরোতে হবে আবার। না না মা, তুই এখন বেরোস না, তুই ড্রয়িং রুমে বস, আমি তোর মন ভালো করার চেষ্টা করছি। তোর বেরোতে হবে না এখন। আর আমি কথা দিচ্ছি, এইরকম রাত বিরাতে তোকে উধাও দেখলে আর কখনো ঘাটতে যাব না, চিন্তা করব না। তুই যেভাবে যা করে ভালো থাকবি, আমি সেটাই তাতে খুশি। তুই ভালো থাক মা। মিমি, তোমার কি কোনো কাজ আছে এখন? কেন মা, তোর কোনো দরকার? মিশন ইগনোর করে বলল, না, এমনি কিছু না, বাদ দাও। বল না রে, কথা ঠোঁটের আগায় এনে ঘুরিয়ে নিয়ে যাস কেন সব সময়? ছোটবেলায় যে তোমার কোলে আমার মাথা রেখে মাথায় তেল দিয়ে দিতে আর বিলি কেটে ম্যাসাজ করে দিতে, আমার মাথাটা খুব হালকা লাগতো। মনে হতো আমার মাথায় কোনো দুশ্চিন্তা নেই। বনিতা বেগম মিশনের দিকে মলিন হেসে জলজল চোখে তাকিয়ে বলল, তোর যদি সময় থাকে তাহলে চল এখন। যত বড় হচ্ছিস মিমি থেকে দূরে সরে যাচ্ছিস। আগের মতো পাশে বসে দুটো কথাও বলিস না। একটা সময় লেখাপড়ার জন্য আমার থেকে দূরে যেতে লাগলি, তারপর চাকরি, আর এখন তোর ছন্নমতির জন্য। হ্যাঁ রে, কখনো কি মনে হয় না মিমির সাথে দুটো গল্প করে বসি? দরকার ছাড়া কোনো কথাই বলিস না, ঠিকমতো খেতেও পারিস না। আগে তোর স্বাস্থ্য কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখ। মিশন আনমনে ভাব দেখিয়ে বলল, জানোই তো মিমি, আমার ভুলো মন। মাথায় কিছু ঠিক করে রাখলেও সেটা মনে থাকে না, ভুলে যাই কয়েক সেকেন্ড পরেই। মিশনের কথা শুনে বনিতা বেগমের মন খারাপ হয়ে গেল। মিশনের মাথাটা নিজের বুকে জড়িয়ে নিল। কাজের বুয়াকে ঘর থেকে তেল এনে দিতে বলল। ড্রয়িং রুমে তেল এনে দেওয়ার পর মিশান বনিতা বেগমের কোলে শুয়ে পড়ল। বনিতা বেগম মিশনের মাথায় তেল দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। মিমি, তোমার মনে আছে এরকম একটা দিনে আমি আর নিশান তোমাদের কাছে আসি? থাকবে না কেন? আমাদের জীবনে দুটো পরীর আগমন হয়েছিল, তবে আজকের দিনে তো না রে মা। আমি তো বলছি না আজকের দিনে, আমার এক্সাক্ট দিনটা মনে নেই মিমি, তবে এই সিজনটা এলে আমার সেই সময়টার কথা খুব মনে পড়ে। মনে পড়ে এই দিনেই আমি পরিবারকে হারিয়ে গেছি আর তোমাদের পেয়েছি। ভাগ্যিস হারিয়ে গিয়েছিলি, না হলে আমি তোদের পেতাম কি করে বল? কিন্তু মিমি, আমার মনে একটা প্রশ্ন জাগে। আমার মা আমাদের নিয়ে কোথাও ছুটছিল, আমি জানি না কেন ছুটছিল, তাও জানি না। আমাকে মা যেখানে ঘুম পাড়িয়ে দেয় সেটা একটা অন্ধকার জায়গা ছিল, আশেপাশে কোনো গাড়িও ছিল না, কেমন একটা জায়গা যেন। তবে আইডিয়া করা যায়, ড্রেজার মেশিনের যে মোটা মোটা পাইপগুলো আছে না, ওগুলোর স্তূপ ছিল ওখানে। আমি সেই পাকিস্তান থেকে বাংলাদেশে এলাম কি করে? সব থেকে বড় কথা, আমি মামার গাড়িতে কি করে এলাম? জানি না রে মা, হয়তো আল্লাহর কোনো কুদরত ছিল, বিপদে ছিলিস, হয়তো আল্লাহ চায়নি বিপদে তোদের স্পর্শ করুক, তাই হয়তো এই ঘুমেই তাদের পৃথিবীটা বদলে গেছে। সেটাই ধরে নিয়েছি মিমি। মিশন চুপ করে গেল। পুরো বছর পরিবারের কথা মনে না পড়লেও এই সিজনটাতে খুব মনে পড়ে, কারণ এরকম একটা সময় ওর জীবনটা আচমকা বদলে গেছে। একটা 5 স্টার হোটেল থেকে 4 মিটার দূরত্বে তীব্র আর আব্দুর রহমান দাঁড়িয়ে আছে। পকেট থেকে মোবাইল বের করে একটা নাম্বারে ডায়াল করলো। হ্যাঁ। আইডি কার্ড সেকেন্ডে ইউজ করো। ওকে স্যার। ওকে, বেস্ট অফ লাক। কল কেটে দিয়ে পকেটে ভরল ফোন। রহমান, জি স্যার। তোমার কাজটা কি মনে আছে? হ্যাঁ স্যার, সিরিয়াল মেনটেন করে শুধু বাটন ক্লিক করব। আরেকবার চেক করো আমার লোকেশন ঠিক মতো দেখা যায় কিনা। ওকে স্যার। আব্দুর রহমান গাড়ির ভেতরে ঢুকে গেল। গাড়ির ভেতরে বেশ কিছু ডিভাইস ফিট করা ছিল। রহমান চেক আপ দিল। একটা ডিভাইসে তীব্র যেখানে যেখানে যায় তার লোকেশন শো করে, আর ওর চারিপাশে ব্যাকগ্রাউন্ডের কাঠামো শো করে। তীব্র যেদিকে যেদিকে যাবে রহমান এখান থেকে সেদিকের সিসি ক্যামেরা অফ করে দেবে, শুধুমাত্র একটা ডিভাইস বাটন ক্লিকের মাধ্যমে। এক্সকিউজ মি স্যার। Yes, how can I help you, madam? আই নিড এ হেল্প স্যার। Please tell me your problem, madam. আসলে ম্যানেজার স্যারের সাথে দরকার ছিল। ওনার সাথে আমার
অ্যাপয়েন্টমেন্ট ছিল। ঠিক আছে, আপনি বসুন, আমি স্যারকে জানাচ্ছি। ওকে। ম্যাডাম, আপনার নামটা? অরবিন্দশ্রী। ওকে ম্যাডাম, কাইন্ডলি আপনি বসুন, স্যারকে আমি এখনই জানাচ্ছি। থ্যাংক ইউ। স্টাফের সাথে কথা শেষ করে মিশান একটা সোফাতে পায়ের উপর পা তুলে বসলো। স্টাফ ম্যানেজারকে কল দিয়ে মিশানের ব্যাপারে জানালো। ম্যানেজার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে রুমে ছিল। স্টাফের কাছে শোনার পর ফুটেজে মিশনকে দেখতে পেয়ে ওকে তার কাছে পাঠাতে বলল। একজন স্টাফ এসে মিশনকে ম্যানেজারের কাছে নিয়ে যায়। ম্যানেজারের সামনে মিশন দাঁড়াতেই ম্যানেজার ওর দিকে হা করে তাকিয়ে আছে। ছবিতে তুমি যতটা সুন্দর তার চেয়ে বাস্তবে 1000 গুণ সুন্দর বললেও কম হবে। এতটাই নিখুঁত তোমার রূপ। মিশন লাজুক হাসি দিয়ে বলল, ইস, এভাবে বলবেন না, আমার লজ্জা লাগে তো। লজ্জা পেলে তোমায় আরো বেশি সুন্দর লাগে। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমায় চিনবেনই না। আমাদের ধারণা ছিল তুমি ছবিতে যতটা সুন্দর বাস্তবে তার থেকে কম হবে, কিন্তু এখানে তো অন্য কিছু দেখতে পাচ্ছি। সত্যি তোমার রূপের প্রশংসা যতই করছি কমবে না। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। এখানেই আসবো। ম্যানেজার একটু বিব্রতভাবে বলল, আসলে একটু কাজ আছে, যদি কিছু মনে না করো এখানে বসবো। কিছুক্ষণের মধ্যেই আমি ফ্রি হয়ে যাব। অনেক ব্যস্ত মনে হয় আজকে। হ্যাঁ, মানে আজকে একটা ভিআইপি গেস্ট এসেছে। হোটেলের যে মালিক সে আমাকে কড়া অর্ডার করেছে যেন কোনো প্রকার অসুবিধায় না পড়তে হয় গেস্টের। আর সিকিউরিটি যেন অনেক স্ট্রং থাকে। যদিও গেটের জন্য অনেক গার্ড আছে, তবুও সতর্কতা অবলম্বনের জন্য আমাকে সিসিটিভির ফুটেজে পর্যবেক্ষণ করে থাকতে হচ্ছে। কোনো প্রকার সমস্যা হলে জবাবদিহি আমাকেই করতে হবে। তাহলে তো আমার আজ আসাটা ঠিক হয়নি, অন্যদিন আসতাম। না না, তুমি বসো, গেস্ট কিছুক্ষণের মধ্যে বের হবে, ফিরতে অনেক লেট হবে, ততক্ষণে আমি ফ্রি। একটু ওয়েট করো। আর তুমি তো বলেছিলে আমাদের রুমটা ফুল দিয়ে সাজাতে। আমি কনফিউজ ছিলাম তুমি আসবে কিনা, তাই আমি এখনই লোক পাঠাচ্ছি তোমার আমার স্পেশাল মোমেন্ট স্পেশালভাবে সাজানোর জন্য। ইস, তাই? হ্যাঁ গো, কখন যে তোমাকে নিয়ে একটু প্রাইভেট টাইম কাটাবো সেজন্য যেন আমার অপেক্ষার ফুরাবেই না। তবে যাই করুন, একটু তাড়াতাড়ি করবেন কেমন? আমার হাজবেন্ড অফিস থেকে ফেরার আগে আমাকে বাসায় ফিরতে হবে। হবে হবে, চিন্তা করো না, সবকিছু সময় মতো হয়ে যাবে। ততক্ষণে আমরা খোঁজ গল্প করতে থাকি। মিশন মিষ্টি হেসে বলল। ঠিক আছে। উৎফুল্লতার সাথে ম্যানেজার মিশনকে বলল, শাড়িতে তোমাকে যা লাগছে না, উফ, একটু কোমর বেরিয়ে থাকলে, শরীরের বিভিন্ন অংশ ফুটে থাকলে আরো যা লাগতো না। আগে বললেই পারতেন, আপনি শুধু বলেছেন লাল রঙের শাড়ি পরে আসতে। একটা বারও তো বলেননি শাড়ি পরার পর আমাকে এরকম দেখাতে হবে। ঠিক ঠিক আছে, সমস্যা নেই। পরের বার এমন একটা শাড়ি পরবে যেন শাড়ির নিচে ব্লাউজ, তোমার পেট, নাভি সবকিছু স্পষ্ট দেখা যায়। শালা বেয়াদব, একটা কিক মারলে তোর ছটফটানি দিয়ে আত্মা বেরিয়ে যাবে। বুঝা বেটা, তোর এত গেরা, তোকে তো আমার বাটে মারবো। আর শালা তীব্র, তোর হিসেব তো আলাদাভাবে মেটাবো। কে জানে এই বেটার সাথেও কি কি কথা বলেছে, আমাকে শুধু সারমর্মটা বলে পাঠিয়ে দিল ভেতরে। হায়, এভাবেই তুই মানুষকে ধোকা দিস? মনে মনে কথাগুলো বলতে বলতে মিশন ম্যানেজারের দিকে তাকিয়ে লাজুক হাসি দিল। মিশনের এক কানে মিনি ব্লুটুথ ইয়ারফোন লাগানো ছিল। কানের উপর দিয়ে চুল দিয়ে ঢেকে এমনভাবে রেখেছে যেন কেউ দেখতে না পারে। ওপাশ থেকে মিশনের সমস্ত কথোপকথন শুনতে পাচ্ছে তীব্র। মিশনের এপাশের অবস্থার প্রেক্ষিতেই তীব্র এগোচ্ছে। মাথায় একটা স্পোর্টস ক্যাপ পরে, চোখ ঢাকা ঢাকা করে, নাক মুখ মাস্কে পরে ঢাকা। পরিচিত লোক ছাড়া তীব্রকে কেউ চিনবে না এখন। আগে থেকেই হোটেলের একটা রুম বুক করা ছিল। ফর্মালিটিস পালন করে ভেতরের দিকে যায়। তীব্রকে রুম দেওয়া হয়েছিল 8 নম্বর ফ্লোরে। একটা ফেক আইডি খুলে তীব্র ম্যানেজারের সাথে মেয়ে সেজে প্রেম করেছে, আর আজ মিশনকে পাঠিয়েছে ম্যানেজারের সাথে ডেট করার ছলে, যেন সিসিটিভি রুমে বসে তীব্রর কাজ শেষ না অবধি ম্যানেজারের মনোযোগ বিচ্ছিন্ন করে রাখতে। এতে বাইরে থেকে আব্দুর রহমান যে সিসি ক্যামেরা অফ করে দিবে সেটা ম্যানেজার খেয়াল করবে না, আর পরে যখন ফুটেজ খুঁজতে যাবে তখন কিচ্ছু খুঁজে পাবে না। কাজ শেষ হলেই সবকিছু প্ল্যান মতো গুটিয়ে যাবে।
ম্যানেজারের সাথে মিশন কথা বলছে এমন সময় একজন স্টাফ এসে কোল্ড ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স ফুড দিয়ে যায়। ম্যানেজার তাকে বলে দেয় কেউ যেন তাকে বিরক্ত না করে। এখন ম্যানেজার একটা গ্লাসে ড্রিঙ্কস ঢেলে মিশনের দিকে দেয়। মিশন মিষ্টি এসে